দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই চীন দ্রুত গড়ে তুলেছে আধুনিক শিল্প ব্যবস্থা, ডিজিটাল কারখানা, সবুজ উৎপাদন এবং বুদ্ধিমান প্রযুক্তি। উচ্চ প্রযুক্তি উৎপাদন, রোবট, ড্রোন শিল্প এবং উদীয়মান প্রযুক্তির অগ্রগতিতে দেশের অর্থনীতি পেয়েছে নতুন গতি। পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আরও আধুনিক, স্মার্ট ও সবুজ শিল্প ভবিষ্যৎ নির্মাণে এখন পুরো দেশ প্রস্তুত। চীন চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালে আধুনিক শিল্প ব্যবস্থার নির্মাণ ত্বরান্বিত করেছে এবং দেশের সামগ্রিক আধুনিকায়নে নতুন গতি সঞ্চার করেছে। গত 5 বছরে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা হয়েছে, যা বাস্তব অর্থনীতির জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। এ সময়ে শিল্প রূপান্তরে এসেছে নজরকাড়া অগ্রগতি। প্রাদেশিক পর্যায়ে 10,000-এরও বেশি ডিজিটাল ওয়ার্কশপ ও স্মার্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে। 6,430টি জাতীয় পর্যায়ের সবুজ কারখানা চালু হয়েছে এবং 80টি রাষ্ট্র সমর্থিত উন্নত উৎপাদনশীলতা ক্লাস্টার বিকশিত হয়েছে। চীনের উৎপাদন শিল্পের বার্ষিক যুক্ত মূল্য 30 ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে 5 বছর ধারাবাহিকভাবে, যা টানা 15 বছর বিশ্বের বৃহত্তম উৎপাদনশীল শক্তি হিসেবে চীনকে ধরে রেখেছে। এবছর ঐতিহ্যবাহী শিল্পের উচ্চমান ও বুদ্ধিমান রূপান্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশের 80% ইস্পাত কোম্পানি তৈরি করেছে স্মার্ট কন্ট্রোল সেন্টার, অর্ধেকের বেশি কয়লা খনি উন্নীত হয়েছে ডিজিটাল খনন ব্যবস্থায় এবং বড় টেক্সটাইল প্রতিষ্ঠানের মূল প্রক্রিয়ায় সিএনসি প্রযুক্তির ব্যবহার 60% ছাড়িয়েছে। শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্ট ফ্যাক্টরি নির্মাণে চীন এখন ধাপভিত্তিক উন্নয়ন কাঠামো গড়েছে, যেখানে বহু মূল প্রযুক্তি বিশ্বমানের হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম 3 প্রান্তিকে উচ্চ প্রযুক্তি উৎপাদন খাতের যুক্ত মূল্য বেড়েছে 9.6%। শিল্প রোবট উৎপাদন বেড়েছে 30%-এর কাছাকাছি এবং ড্রোন উৎপাদনের বিক্রি বেড়েছে প্রায় 70%। একই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস সহ উদীয়মান প্রযুক্তির দ্রুত অগ্রগতি অর্থনীতিকে শক্তভাবে এগিয়ে নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, উচ্চ প্রযুক্তি ও কৌশলগত উদীয়মান খাতের বিস্তারে শিল্প কাঠামো আরও অনুকূল হয়েছে এবং সবুজ উৎপাদনের বিকাশ ত্বরান্বিত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন প্রদেশে এরই মধ্যে পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার শিল্প রোডম্যাপ সাজাতে শুরু করেছে। হুনান প্রদেশ 1.89 মিলিয়ন ছোট মাঝারি উদ্যোগকে সমর্থন দিতে 50 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করছে। ইস্পাত, পেট্রোকেমিক্যাল থেকে রেল ট্রানজিট পর্যন্ত 13টি সরবরাহ শৃঙ্খলে নজর রেখে আনহুই প্রদেশ কোয়ান্টাম প্রযুক্তি সহ উচ্চ প্রযুক্তি খাতের শীর্ষ কোম্পানিগুলোকে আকৃষ্ট করছে এবং সরকারি ক্রয়ে 1000-এর বেশি নতুন প্রয়োগ পরিকল্পনা চালু করতে যাচ্ছে, যাতে উদ্ভাবনী প্রযুক্তির বাস্তবায়ন আরও দ্রুত এগিয়ে যায়। উত্তর পশ্চিম চীনের ছিংহাই ও উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল সুন্দর চীন গড়ার লক্ষ্য নিয়ে বড় পরিবেশ রক্ষা উদ্যোগ নিচ্ছে। কেন্দ্রের নির্দেশনা মেনে 2 অঞ্চলে বন ও ঘাসের জমি বাড়ানো হচ্ছে। ইনার মঙ্গোলিয়ার আরসান শহরে সি বাকথর্ন ফলের বন পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষের আয়ের নতুন পথ খুলেছে। 2026 থেকে 2030 সালের পরিকল্পনায় তারা আরও বড় পরিসরে বনায়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করবে। চীনের ছিংহাই প্রদেশ এবং ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল দেশের বড় বনায়ন কর্মসূচি 3 নর্থ শেল্টার বেল্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা 20তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ অধিবেশনে দেওয়া নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষা ও বনায়নের জন্য কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।
গত অক্টোবরে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়। সেখানে বলা হয় পরিবেশী সম্পদ, তাই প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং বড় আকারে গাছ লাগানো, মরুভূমি রোধ ও সবুজায়ন অব্যাহত রাখতে হবে। পূর্ণাঙ্গ অধিবেশনটি পরিবেশ পর্যবেক্ষণের ডিজিটাল এবং বুদ্ধিমান রূপান্তরকে ত্বরান্বিত করছে। পরিবেশ পর্যবেক্ষণের সামগ্রিক ক্ষমতা বৃদ্ধির দিক নির্দেশনাও স্পষ্ট করেছে, যাতে এই ধরনের পর্যবেক্ষণ পরিবেশগত সংরক্ষণ বৃদ্ধি এবং একটি সুন্দর দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারে। ছিংহাইকে বলা হয় চীনের ওয়াটার টাওয়ার, কারণ এই অঞ্চল থেকেই দেশের ৩টি বড় নদী উৎপন্ন হয়েছে। তাই এখানে বন, তৃণভূমি, জলাভূমি ও মরুভূমির অবস্থা নিয়মিত নজরদারি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও মাঠ জরিপের মাধ্যমে পরিবেশের তথ্য হালনাগাদ করা হয়, যাতে বন ও তৃণভূমি আরও ভালোভাবে রক্ষা করা যায়। 2021 থেকে 2025 সালের মধ্যে ছিংহাই 17 লাখ হেক্টরের বেশি জমিতে গাছ লাগানো ও তৃণভূমি পুনরুদ্ধার করেছে। এর ফলে পুরো অঞ্চলে সবুজায়ন 60% বেশি হয়েছে। ইনার মঙ্গোলিয়া অঞ্চলেও পরিবেশ রক্ষা এবং মানুষের আয়ের উন্নতি একই সঙ্গে এগোচ্ছে। আরসান শহরে সি বাকথর্ন ফলের বন তৈরি করা হয়েছে, যা পরিবেশকে রক্ষা করে এবং এই ফল বিক্রি করে কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এই সময়ে ইনার মঙ্গোলিয়া 18.5 লাখ হেক্টর বন, 66.7 লাখ হেক্টর তৃণভূমি তৈরি করেছে এবং 44.5 লাখ হেক্টর জমির মরুকরণও কমিয়েছে, যার ফলে এই অঞ্চলে বনের পরিমাণ 21.98% গিয়ে দাঁড়িয়েছে। সামুদ্রিক বাকথর্ন বন কেবল বাস্তুতন্ত্রকেই রক্ষা করে না, বরং আমাদের স্থানীয়দের জন্য অর্থও বয়ে আনে। সাম্প্রতিক বছরগুলোতে আরকসান সিটি স্বচ্ছ জলরাশি এবং সবুজ পাহাড়ের সুরক্ষা আরও জোরদার করছে। এর ফলে পরিবেশগত সংরক্ষণ থেকে উপকৃত হচ্ছে। এই দুই অঞ্চলে 2026 থেকে 2030 সালের মধ্যে আরও বেশি গাছ লাগানো, তৃণভূমি পুনরুদ্ধার, মরুভূমি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার কাজ জোরদার করবে, যাতে চীনকে আরও বেশি সবুজ ও সুন্দর দেশে পরিণত করা যায়। চীনে প্রথমবারের মতো কোক ওভেন গ্যাসকে শতভাগ পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরকারী প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিং ইউয়ান শহরে চালু হওয়া এই প্রকল্পকে দেশটিতে ইস্পাত উৎপাদনে এক বৈপ্লবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইস্পাত উৎপাদনে তৈরি হওয়া কোক ওভেন গ্যাস এতদিন পর্যাপ্তভাবে কাজে লাগানো সম্ভব হয়নি, কিন্তু আনচি নিউ এনার্জি টেকনোলজি কোম্পানির নতুন স্থাপনায় সর্বাধুনিক পৃথকীকরণ ও সংশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে পুরো গ্যাসকে রূপান্তর করা হচ্ছে তরল প্রাকৃতিক গ্যাস, এলএনজি, তরল অ্যামোনিয়া এবং হাইড্রোজেনে। নিঃসরণ গ্যাসকে আমরা 3টি মূল্যবান সম্পদে পরিণত করছি। এলএনজি পরিচ্ছন্নতম জীবাশ্ম জ্বালানি, অ্যামোনিয়া গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামাল আর হাইড্রোজেন ভবিষ্যতের সম্ভাবনাময় ক্লিন এনার্জি। এখানে শতভাগ রূপান্তর দক্ষতা অর্জন করা হয়েছে। প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বিশেষ ধরনের মলিকুলার সিভ। এর মাধ্যমে গ্যাসের মিশ্রণ আলাদা হয়ে যায় এবং উৎপাদন হয় উচ্চ বিশুদ্ধতার হাইড্রোজেন, যা ইলেকট্রনিক্স, অ্যারোস্পেস সহ আধুনিক শিল্পে ব্যবহারের উপযোগী। মলিকুলার সিভের ক্ষুদ্র রন্ধ্রে কেবল হাইড্রোজেনই প্রবেশ করতে পারে, এজন্য আমরা অত্যন্ত বিশুদ্ধ হাইড্রোজেন পাচ্ছি। চীন বছরে প্রায় 210 বিলিয়ন ঘনমিটার কোক ওভেন গ্যাস উৎপাদন করে। এর মাত্র 30% দক্ষভাবে ব্যবহার করা গেলে স্টিল ইন্ডাস্ট্রির কার্বন নিঃসরণ কমবে বছরে প্রায় 45 মিলিয়ন টন। পাশাপাশি বাড়বে 100 বিলিয়ন ইউয়ান পর্যন্ত শিল্পমূল্য, বলছেন বিশ্লেষকরা। নতুন এই প্রযুক্তি চীনের ঐতিহ্যবাহী ইস্পাত শিল্পে সবুজ বা পরিবেশ বান্ধব জ্বালানির নতুন দিগন্ত খুলে দিচ্ছে। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল-এর বিভিন্ন ইউনিট যুদ্ধ ক্ষমতা বাড়াতে উদ্ভাবনী যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলেও গত কয়েকদিনে একটি লাইভ ফায়ার মহড়া পরিচালিত হয়। সরাসরি অগ্নিসহ বিভিন্ন ধাপের এই মহড়ায় অংশ নেয় রকেট আর্টিলারি, গ্রাউন্ড আর্টিলারি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট।
প্রায় 100 কিলোমিটারের কৌশলগত অগ্রযাত্রায় যান্ত্রিক ফরমেশনে এগিয়ে যায় ফায়ার পাওয়ার গ্রুপের ইউনিটগুলো। ভোরের আলো ফুটতেই উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশিক্ষণ মাঠে এভাবেই শুরু হয় মূল অভিযান। দেখে মনে হয় যেন বাস্তব যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা, নজরদারি ও পাল্টা আক্রমণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হঠাৎ পরিস্থিতি বদলে দিচ্ছেন মহড়া পরিচালকরা। আমাদের রকেট আর্টিলারি ইউনিটকে দূরপাল্লার লক্ষ্যবস্তু আঘাতের পাশাপাশি গ্রাউন্ড আর্টিলারির সঙ্গে সমন্বয়ে কাজ করতে হয়। গতিশীল ফায়ারিং, অ্যাডজাস্টমেন্ট আর তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ত্রিমাত্রিক ফায়ার পাওয়ার নেটওয়ার্ক তৈরি করছি। এদিকে আবার আকাশ প্রতিরক্ষা ইউনিট রাডার নেটওয়ার্কের তথ্য পেয়ে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখে। সিমুলেটেড শত্রু বিমান এগিয়ে এলে তারা রিয়েল টাইমে লক্ষ্যবস্তু ট্র্যাক করে। লক্ষ্য আঘাতের সীমায় ঢুকতেই নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র, আর তা সঠিকভাবে লক্ষ্যবস্তু ভেদ করে যায়। আমরা রিয়েল টাইমে আকাশ পরিস্থিতির তথ্য শেয়ার করেছি। স্বল্প, মাঝারি ও দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে মোতায়েন ব্যবস্থা ক্রমাগত সমন্বয় করেছি। মহড়ার সমাপনী ধাপে বিভিন্ন আর্টিলারি ইউনিটকে একযোগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালাতে নির্দেশ দেয় কমান্ডার সেন্টার। আদেশ গ্রহণ থেকে আক্রমণ সম্পন্ন প্রতিটি ধাপই ইউনিটগুলো সম্পন্ন করে দ্রুত গতিতে। পুরো মহড়াটি পিএলএ এর বহুমাত্রিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার সফল উদাহরণ চীনের পাওশানের সুজাথিয়ান গ্রাম। স্থানীয় সমবায় সমিতি ও ইউই মাশরুম কোম্পানির উদ্যোগে বন্য মাশরুম আহরণ ও বিপণন বদলে দিয়েছে এখানকার মানুষের জীবনমান। চীন থেকে ফিরে এসে পর্যটন ও কর্মসংস্থানে সমৃদ্ধ এই গ্রামের রূপান্তরের গল্পই জানাচ্ছেন শাহানশা রাসেল। চীনের ইউন্নান প্রদেশ মানেই সবুজ পাহাড় আর অপার প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রদেশের পাওশান শহরের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম সুজাথিয়ান এক সময় ছিল সীমিত আয়ের নিভৃত পল্লী, কিন্তু সময়ের সাথে সাথে গ্রামটির চিত্র পুরোপুরি বদলে গেছে। স্থানীয় সরকারের সমবায় সমিতি এবং বন্য মাশরুমকে কেন্দ্র করে গড়ে ওঠা উদ্যোগ আজ এই গ্রামটিকে গ্রামীণ পুনরুজ্জীবনের এক অনন্য মডেলে পরিণত করেছে। প্রায় ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের সুজাথিয়ান গ্রামের আবহাওয়া বন্য মাশরুম জন্মানোর জন্য অত্যন্ত উপযোগী। আগে গ্রামবাসীরা আলাদাভাবে মাশরুম সংগ্রহ করতেন, তারা ন্যায্য বাজার মূল্য থেকে বঞ্চিত হতেন। তবে সরকারের গ্রামীণ পুনরুজ্জীবন প্রকল্পে যুক্ত হওয়ার পরই এখানকার ২৫০০ মানুষের জীবনযাত্রায় বদলে যায় দৃশ্যপট। প্রিয় দর্শক, আমি আছি সুজাথিয়ান গ্রামের মাশরুমের বনে। এখানকার বন্য মাশরুম চীনের মানুষের, ইউনানের মানুষের পছন্দের খাবার। শুধু ইউনান নয়, সমগ্র চীনের মানুষের কাছে জনপ্রিয় এই সুজাথিয়ান গ্রামের মাশরুম। আর এই অবদানে মূল ভূমিকা রাখছে ইউই মাশরুম কোম্পানি। তারা সমিতির সঙ্গে স্থানীয় কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে কাজ করছে। বাজার দামের চেয়ে কোম্পানি শতকরা 10 ভাগেরও বেশি দামে চাষিদের কাছ থেকে মাশরুম ক্রয় করে। মৌসুমের সময় গ্রামবাসীদের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে উত্তোলিত বন্য মাশরুম প্রক্রিয়াজাত করে তারা দেশের বাজারে পৌঁছে দিচ্ছে। এই অঞ্চলের বিখ্যাত মাশরুম থেকে ইউই মাশরুমজাত বিভিন্ন পণ্য প্রস্তুত এবং প্যাকেটজাত করে থাকে। সমবায় সমিতি এবং কোম্পানির যৌথ উদ্যোগে সুজাথিয়ান গ্রামের মানুষের আয় বহুগুণ বেড়েছে। আগে ঘরে সীমাবদ্ধ থাকা নারীরাও এখন মাশরুম সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। চীনের সুজাথিয়ান গ্রামের এই সাফল্য চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি সহায়তা, সমবায়ের শক্তি এবং বেসরকারি উদ্যোগ কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন বদলে দিতে পারে, পাওশানের এই গ্রামটি আজ তারই প্রমাণ। চীনের ইউনানের বাওশানের
চাউনিয়ান জেলার থিয়ানওয়ান উপজেলার সুজাথিয়ান গ্রাম, এখানকার সকল বাসিন্দাকে সরকার তার গ্রামীণ উন্নয়নের মডেলের আলোকে এখানকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের এক রূপরেখা তৈরি করেছেন, যার ফলে এখানকার সকল বাসিন্দা মাশরুম চাষের মাধ্যমে ঘটাচ্ছে তার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন। চীনের নতুন প্রজন্ম এখন অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য পণ্যের প্রধান ক্রেতা। ডিজিটাল রূপান্তরের ফলে অনলাইন প্রদর্শনী ও নতুন কেনাকাটার অভিজ্ঞতা তরুণদের আরও আকর্ষণ করছে। ইউনান প্রদেশের তালিতে চলমান ঐতিহ্য প্রচার সপ্তাহেও দেখা গেছে তরুণদের এই বাড়তি আগ্রহ। চীনের ইউনান প্রদেশের তালি শহরে চলছে অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজেবল কালচারাল হেরিটেজ ব্র্যান্ডগুলোর বর্ণিল প্রচার সপ্তাহ। 120টিরও বেশি ঐতিহ্যবাহী ব্র্যান্ড অংশ নিয়েছে এই উৎসবে। প্রদর্শনীতে দেখা মিলছে প্রাচীন কৌশল ও আধুনিক নকশার চমৎকার সমন্বয়, যেখানে ঐতিহ্য পণ্য আর সমসাময়িক জীবনযাপন মিলেমিশে গেছে এক অনন্য সৌন্দর্যে। আয়োজকদের লক্ষ্য ঐতিহ্যকে মানুষের দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনা ও বাজারের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা। 2025 সালের দ্বিতীয়ার্ধ জুড়ে চীনের অনেক শহর আয়োজন করেছে বিভিন্ন প্রচার কার্যক্রম। গত বছর আমাদের প্ল্যাটফর্মে আইসিএইচ পণ্যের বিক্রি 6.5 বিলিয়ন ছাড়িয়েছে। ইসিং পার্পল ক্লে, হ্যাসিং সিলভারওয়্যার আর ফোথিয়ান উড কার্ভিং এর মতো উচ্চমানের পণ্য এখন বহু পরিবারের কাছে পৌঁছে গেছে। প্রদর্শনীতে রয়েছে ডিজিটাল ইনস্টলেশনও, যেখানে ভিজিটাররা পাচ্ছেন টাই ডাইয়ের মতো ঐতিহ্যবাহী কৌশলগুলোতে নিমগ্ন অভিজ্ঞতা। এখানে আমরা টাই ডাইয়ের পুরো প্রক্রিয়া জানতে পারছি। তালির ঐতিহ্য সম্পর্কে আরও গভীর ধারণা তৈরি হচ্ছে আমাদের। 2011 সালে অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য আইন প্রণয়নের পর চীনের সুরক্ষা, সংরক্ষণ ও উত্তরাধিকারের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত নিবন্ধিত আইসিএইচ আইটেমের সংখ্যা প্রায় 8,70,000। ডিজিটাল উদ্ভাবন আর তরুণ প্রজন্মের নতুন আগ্রহ, এই দুয়ের সমন্বয়ে চীনের ঐতিহ্য এখন নতুন প্রাণ ফিরে পাচ্ছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।